ডিজে মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের নোটিশে সারাদিন বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। তদন্তে সহযোগিতা করবেন এই শর্তেই আদালত রক্ষা কবচ দিয়েছিল। শর্ত ভঙ্গ করে থাকলে আবেদন দাখিল করুন, রাজ্যকে বার্তা দিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই তো রক্ষা কবচ দেওয়া আছে, অসুবিধে কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন আদালতের। আমি শুধু এইখানে দর্শকদের মনে করাবো যে আগামীকাল কিন্তু এই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার দিন রয়েছে, কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট যেটা বলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যে পুলিশের নোটিশে সারাদিন তদন্তে সহযোগিতা করবেন এই শর্তেই আদালত রক্ষা কবচ দিয়েছিল। এর আগে এই মামলাতেই আরেক বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই কথা বলেছিলেন, যদি কণ্ঠস্বর আপনার হয় তাহলে পুলিশের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে অসুবিধে কথায়। আমি বলছি কেন বারবার, স্বপনদা এই প্রশ্নতে উঠবে যে একজন আইন প্রণেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার নিজেকে ল অ্যাবাইডিং সিটিজেন বলে থাকেন, তাহলে কেন বারবার আইনকে কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন নিজের কণ্ঠস্বরের নমুনা দিচ্ছেন না? অভিষেক ব্যানার্জি প্রত্যেকবার একটা কথা বলতেন যে আমি আইনকে মেনে চলবো, আইন যা নির্দেশ দেবে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তারই কথার উপর ভিত্তি করে কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে ঠিক আছে, রক্ষা কবচ দেওয়া হচ্ছে, তোমাকে অ্যারেস্ট করা হবে না, তো সেখানে তুমি তোমার ভয়েস টেস্ট করতে দাও। তিনি প্রত্যেক তো দিন একটা দিন আসছে আর হাইকোর্টে তিনি যাচ্ছেন, খটখট করছেন, তার আইনজীবীরা গিয়ে বলছেন উনি বিরাট একজন ব্যক্তি, এমন ব্যক্তি, ভিআইপি ব্যক্তি, ভিআইপির উপরে যদি কোনো ব্যক্তি থাকেন, কারণ এতদিন ধরে রাজত্ব সামলেছেন, রাজত্বের সব লাভ টাভ করেছেন, যদিও প্রাক্তন হয়ে গেছেন, এখন রাজ্য হারিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই তো যায়নি, নামে তালপুকুর ঘটি ডোবে না, কিন্তু তবুও পর্যন্ত উনি ওই একই আচরণ করে যাচ্ছেন। যে কারণে উনি ভাবছেন বোধহয় এখনও হাইকোর্ট বা যেখানে যাব সেখানে আমি যা বলবো সেটাই তারা বলবে, তারাই সেটা করবে, এই আশাতে উনি করছেন। এটা অদ্ভুত ব্যাপার যে তাকে বলা হচ্ছে আরে ভাই তুমি ভয়েস টেস্ট দেবে, তোমাকে তো আর কিছু করতে বলেনি, ভয়েস টেস্টও দিতে যাবো না। একে ইমিডিয়েট কালকে যদি না যায়, যদি এ না হয় উপযুক্ত ব্যবস্থাকে গ্রেপ্তার করার জন্য যা যা ব্যবস্থা করার সব করা উচিত, করে একদম জোর করে ঢুকিয়ে ভয়েস টেস্ট করিয়ে ডিজে বাজানো এইসব হুমকি দেওয়াটা অন্তত একটুখানি কিছুদিন ঢুকলে কিছুদিন প্রদীপ্ত মুখোপাধ্যায় উত্তর দেবেন। কিন্তু আমি বলছি প্রদীপ্তদা, এর পাশাপাশি এই প্রশ্নটাও তো থাকবে যে নিজের কণ্ঠস্বরের নমুনা বারবার দিতে যেতে চাইছেন না, তার মানে তো প্রশ্ন উঠবে তাহলে কোথাও কি কিছু লুকোনোর চেষ্টা করছেন নাকি? কি লুকোনোর চেষ্টা করছে? আইনের ওপরে কে যাবে? লুকোনোর চেষ্টা করছে বলে দিলেই কি প্রশ্ন উত্তর পেয়ে যাওয়া যাবে নাকি? এত যাচ্ছেন না কেন তাহলে? যাচ্ছেন না, আগামীকাল ডেট আছে, কেন মনে করিয়ে দিতে হচ্ছে? আগামীকাল ডেট আছে এবং একই সঙ্গে কোর্টকে এটাও মনে করাতে হয়েছে যে যদি অসহযোগিতা করে থাকে, শর্ত ভেঙে থাকে, তাহলে আপনি হলফনামা দিন। কাকে বলেছে? এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছে নাকি রাজ্যকে বলেছে? ফলে উত্তর সব পক্ষকেই দিতে হবে যে কোথায় শর্ত ভাঙা হয়েছে, কোথায় শর্ত ভাঙা হয়নি। যারা বড় বড় বোদ্ধারা আছেন যে এই ব্ল্যাঙ্কেট কভার নাকি সব কভার নিয়ে কত কথা, গ্রেপ্তার নিয়ে কত কথা, কই তারা তো 22 সাল থেকে যেসব ব্ল্যাঙ্কেট কভার যারা চেয়েছিলেন তাদের নিয়ে কিছু বলতে পারেননি। তারা কত বড় নেতা ছিল যে ব্ল্যাঙ্কেট কভার নিয়ে কথা বলেননি। আর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারত সরকারের হয়ে বিদেশে যাত্রা করছেন, তার পারফরমেন্স নিয়ে তো দারুণ দারুণ সব বক্তব্য, যে অপারেশন সিন্দুর নিয়ে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় কত ভালো পারফরমেন্স করেছে। তখন তো ভারত সরকারের প্রতিনিধি হয়ে কাজ করেছে, সেই পারফরমেন্স নিয়ে তো কেউ একটা কথা বলতে পারছে না। ফলে যে ভারতের সংসদের একজন অন্যতম পার্লামেন্টারিয়ান এবং ভারত সরকারের ওই অপারেশন সিন্দুরের সম্পূর্ণ আলাদা বিষয়। কেন বলছি, আমি তো বিজেপির কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য তো আদালত নির্দেশ দিয়েছিল, আদালতের নির্দেশ মানা হবে যথাসময়। এবং উনি কি বেআইনি কোনো কাজ করেছেন? আদালতে যদি উনি আপিলও করে থাকেন, সেই আপিলটা কি বেআইনি নাকি? না, সেই আদালতই তো বলছে যে কেন যাচ্ছেন না কণ্ঠস্বরের নমুনা জমা দিতে। ওনার উত্তর উনি দেবেন, নিশ্চয়ই দেবেন, এবং উনি ল অ্যাবাইড করবেন। আরে আদালত এর আগে তাকে বলেছে, উনি জাননি, প্রত্যেকবার আদালতে গিয়ে বলছেন যে আরো সময় দাও। ডেটগুলো বলে দিন না স্বপনদা, ডেটগুলো প্রত্যেকে জানে, একটু বলে দিন না। কেউ জানে না, এর আগের তারিখ কেউ জানে না কত ডেট মিস হয়েছে। এর আগের তারিখ যেদিন হাইকোর্ট ছিল সেদিন তো ওকে 5টার মধ্যে যেতে বলেছিল। আগের তারিখে ডেটগুলো আমি শুধু মনে করিয়ে দেব এই নিয়ে। আমি এখানে স্পষ্ট করে দিই, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য এই নিয়ে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং দাঁড়ান প্রদীপ্তদা, এবং এটাও
এটাও মনে রাখতে হবে যে সই জালিয়াতি মামলায় তিনটে নোটিশ পাঠানো হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি। তারপর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর কার্যত বাধ্য হয়েছেন সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে। আমি বলছি ইতিহাসগুলোকেও সমানভাবে স্মরণ রাখাটা দরকার, কিন্তু কিসের জন্য কণ্ঠস্বরের নমুনা চাইছে পুলিশ? কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার মনে করাবো দর্শকদের। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।